সুপ্রিয় শ্রোতা, প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আজকে বাংলা সাহিত্যের একজন প্রতিভাদীপ্ত ও তেজস্বী বিপ্লবী সোমেনচন্দ রচিত বিখ্যাত গল্প ইঁদুর পাঠ করতে যাচ্ছি। গল্পটি পাঠের আগে সোমেনচন্দ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া একান্ত কর্তব্য বলে মনে করছি। আমরা আগে সোমেনচন্দ সম্পর্কে কিছুটা জানি। সোমেনচন্দ 1920 সালের 24শে মে জন্মগ্রহণ করেন। তৎকালীন মহকুমা বর্তমানে নরসিংদী জেলার বালিয়া গ্রামে। পিতা নরেন্দ্র কুমার চন্দ ও মাতা হিরণবালা। 1936 সালে তিনি পগোজ স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকা মেডফোর্ড মেডিকেল কলেজে ভর্তি হন, কিন্তু খারাপ স্বাস্থ্যের কারণে পড়ালেখা হলো না। বিস্ময়কর প্রতিভাবান বিপ্লবী ও কথাসাহিত্যিক সোমেনচন্দের জন্মের পর 100 বছর পেরিয়ে গেল 2020 সালে। মাত্র 22 বছর বয়সে এক কালোজয়ী প্রতিভার জীবনাবসান ঘটে। দীপ্ত, প্রতিভাবান ও বুদ্ধিদীপ্ত তুখোর ছাত্র, বিপ্লবী ও কথাসাহিত্যিক প্রখ্যাত কবি সুকান্তের মতোই যক্ষা রোগে তিনি আক্রান্ত ছিলেন। তিনি ছিলেন নিম্নবিত্ত পরিবারের সন্তান। 30-এর দশকের শেষ দিক থেকে 40-এর দশকে ঢাকায় মুসলিম লীগ ছাড়াও 4টি রাজনৈতিক সংগঠন প্রবল প্রতাপে পারস্পরিক প্রতিযোগিতায় সক্রিয় ছিল। তাতে বিদ্বেষ ও বিরূপতাও কম ছিল না। যেমন জাতীয় কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, RSPI অর্থাৎ রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি ইন্ডিয়া এবং কমিউনিস্ট পার্টি। শেষোক্ত সংগঠনটি ছিল পূর্বোক্ত তিনটির বিরোধিতার টার্গেট। সোমেনচন্দ ছিলেন RSPI এর সদস্য। সোমেনচন্দকে হত্যা করা হয়েছিল। হত্যাকারীদের দেশপ্রেমিক বলে নিজেরাও মনে করত, দেশবাসীও জানত, কারণ তারা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর দল ফরওয়ার্ড ব্লকের সদস্য। এরা দেশের স্বাধীনতার জন্য লড়ছিল। তারা মনে করত কমিউনিস্টরা দেশদ্রোহী, কমিউনিস্টরা ব্রিটিশের পক্ষের লোক, কাজেই তাদের নির্মূল করা ছিল জাতীয়তাবাদীদের টার্গেট। সোমেনচন্দ তখন ইস্ট বেঙ্গল রেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। কাজ করতেন কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে। 8ই মার্চ 1942 সালে সোমেন সেদিন একটি মিছিলের সামনে ছিলেন। মিছিলের সামনেই তিনি সাধারণত থাকতেন। মিছিল যাচ্ছিল শহরের সূত্রাপুরে। সেখানে ফ্যাসিস্ট বিরোধী এক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সোমেন ছিলেন আয়োজকদের একজন। সেই মিছিল থেকে তাকে ধরে নিয়ে পেছন দিক থেকে ছুরিকাঘাত করলে তিনি নিহত হন। বাংলাদেশের জননন্দিত হুমায়ুন আহমেদ স্বীকার করেছেন যে সোমেনচন্দর ইঁদুর গল্পটি পড়ার পরেই তিনি শঙ্কনীল কারাগার ও নন্দিত নরকে 2টি উপন্যাস পরপর লেখেন। বলা বাহুল্য যে তার এই 2টি উপন্যাস তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিল। তাহলে এবার শুরু করা যাক সোমেনচন্দের বিখ্যাত গল্প ইঁদুর। আমাদের বাসায় ইঁদুর এত বেড়ে গেছে যে তার কিছুইতেই টেকা যাচ্ছে না। তাদের সাহস দেখে অবাক হতে হয়। চোখের সামনেই যুদ্ধক্ষেত্রের সৈন্যদলের সুচতুর পদক্ষেপে অগ্রসর হওয়ার মতো ওরা ঘুরে বেড়ায়, দেয়ালার মেঝের কোণে বেড়ায়, তরতর করে ছুটোছুটি করে। যখন সেই নির্দিষ্ট পথে আকস্মিক কোনো বিপদ এসে হাজির হয়, তখন কোনো বাক্স বা কোনো ভারী জিনিসপত্রের সেখানে পথ আগলে বসে। তখন গোটা অনায়াসে টুক করে বের হয়ে চলে যায়। কিন্তু রাত্রে আরও ভয়ঙ্কর। এই বিশেষ সময়টাতে তাদের কার্যকলাপ আমাদের চোখের সামনে বুড়ো আঙ্গুল দেখিয়ে শুরু হয়ে যায়।
গড়ে যে কয়েকখানা ভাঙা কেরোসিন কাঠের বাক্স, কেরোসিনের অনেক পুরনো টিন, কয়েকটা ভাঙা সিঁড়ি আর কিছু মাটির জিনিসপত্র আছে, সেখান থেকে অনবরতেই খুটখুট, টুংটাং ইত্যাদি নানা রকমের শব্দ কানে আসতে থাকে। তখন এটা অনুমান করে নিতে আর বাকি থাকে না যে এক ঝাঁক নজরদেহ অপদার্থ জীব এই কেরোসিন কাঠের বাক্সের উপর এখন রাতের আসর খুলে বসেছে। যাই হোক, ওদের তাড়ানোয় আমি অভ্যস্ত হয়েছি। আমার চোখ কপালে উঠেছে। ভাবছি ওদের আক্রমণ করবার এমন কিছু অস্ত্র থাকলেও সেটা এখন কোনো যথাস্থানে প্রয়োগ করা হচ্ছে না। একটা ইঁদুর মারার কলও কেনার পয়সা নেই। আমি আশ্চর্য হব না, নাও থাকতে পারে। আমার মা কিন্তু ইঁদুরের বড় ভয় করেন। দেখেছি একটা ইঁদুরের বাচ্চাও তার কাছে একটা ভালুকের সমান। পায়ের কাছ দিয়ে গেলে তিনি 3-4 হাত দূর দিয়ে সরে যান। ইঁদুরের গন্ধ পেলে তিনি সন্ত্রস্ত হয়ে ওঠেন। ওদের যেমনি ভয় করেন তেমনি ঘৃণাও করেন, এমন অনেকে থাকে। আমি এমন অনেকজনকে জানি যার একটা মাকড়সা দেখলেও ভয়ের অন্ত থাকে না। আমি নিজেও যোগ দেখলে দারুণ ভয় পাই। ছোটোবেলায় আমি তখন গরুর মতো শান্ত এবং অবুঝ ছিলাম। তখন প্রায়ই মামা বাড়ি যেতুম, বিশেষত গভীর বর্ষার দিকটায়। তখন সমুদ্রের মতো বিস্তৃত বিলের ভিতর দিয়ে যেতে যেতে বর্ষার জলের গন্ধে আমার বুক ভরে এসেছে। ছুঁয়ের বাইরে এসে জলের সীমাহীন বিস্তৃত দেখে আমি অবাক হয়ে চেয়ে রয়েছি। শাপলা ফুল হাতের কাছে পেলে নির্মমভাবে টেনে তুলেছি। কখনো উপর হয়ে হাত দিয়েছি জলে, কিন্তু তখনই আবার কেবলই মনে হয়েছে এই বুঝি কামড়ে দিল, আর ভয়ে ভয়ে অমনি হাত তুলে দিয়েছি। সেখানে গিয়েও যাদের সঙ্গে আমি মিশেছি তারা আমার শ্রেণীর নয় বলে আপত্তি করবার কোনো কারণ ছিল না। অন্তত সেরকম আপত্তি, আশঙ্কা বা প্রশ্ন আমার মনে কখনো জাগেনি। সেই ছেলেবেলার বন্ধুরা মাঠে গরু চড়াতো। তাদের মাথার চুলগুলি জলজ ঘাসের মতো দীর্ঘ এবং লালচে, গায়ের রং বাদামি, চোখের রঙও তাই। পাগুলি অস্বাভাবিকভাবে সরু সরু, মাঝখান দিয়ে ধনুকের মতো বাঁকা, পরনে একখান গামছা, হাতে একটা বাঁশের লাঠি। আঙুলগুলি লাঠির ঘর্ষণে শক্ত হয়ে গেছে। তাদের মুখ এমন খারাপ আর ব্যবহার এমন অশ্লীল যে আমার ভিতর সে সুপ্ত যৌনবোধ ছিল তা অনেক সময় উত্তেজিত হয়ে উঠত, অথচ আমি আমার সশ্রেণীর সংস্কারে তা মুখে প্রকাশ করতে পারতাম না। তারা আমাকে নিয়ে ঠাট্টা করত, আমার মুখ লাল হয়ে যেত। তাদের মধ্যে একজন ছিল যার নাম ভীম। সে একদিন খোলা মাঠের নতুন জল থেকে একটি প্রকাণ্ড জোক তুলে এনে সেটা হাতে ধরে আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে, শুকু, তোমার গায়ে ছুঁড়ে মারব। আমিও সাহস দেখে অবাক হয়ে গেলাম। ভয়ে আমার গা শিউরে উঠল। আস্তে আস্তে বুদ্ধিমানের মতো দূরে সরে গিয়েও বললাম, দেখ ভীম, ভালো হবে না বলছি, ভালো হবে না, ইয়ার কি না। ভীম হি হি করে বোকার মতো হাসতে হাসতে বললে, এই দিলাম দিলাম। সেদিন মতো আজ মনে পড়ে। ভীমের সাহসের কথা ভাবতে আজও অবাক লাগে। অনেকের এমন স্বভাব থাকে, যেমন অনেক কেঁচো দেখলেও ভয় পায়। আমি কেঁচো দেখলে ভয় পাইনি বটে, কিন্তু যোগ দেখলে ভয়ে শিউরে উঠি। এসব ছোটোখাটো ভয়ের মূল বুর্জোয়া রাজনীতির কোনো প্রভাব আছে কি না বলতে পারিনি। একথা আগেই বলেছি যে আমার মাও ইঁদুর দেখলে দারুণ ভীত হয়ে পড়েন। তখন তাকে সামলানোর দায় হয়ে ওঠে। ইঁদুর যে কাপড় কাটবে সেদিকে নজর না দিয়ে তখন তার দিকে নজর দিতে হয় বেশি। একবার তার একটা কাপড়ের নিচে কেমন করে জানি না
একটা ইঁদুর আটকে গিয়েছিল। সে থেকে কেবল পালাবার চেষ্টা করছিল। ছড়ানো কাপড়ের উপর দিয়ে সেই প্রয়াস স্পষ্ট চোখে পড়ে। মা 5 হাত দূরে সরে গিয়ে ভাঙা গলায় চিৎকার করে বললেন, সুকু, সুকু। প্রথম ডাকে উত্তর না দেওয়া আমার একটা অভ্যাস, তাই উত্তর দিয়েছি এই ভেবে চুপ করে রইলাম। সুকু, সুকু, এবার উত্তর দিলাম। কেন? মা তার হলুদ বাটায় রঙিন শীর্ণ হাতখানা ছড়ানো কাপড়ের দিকে ধরে চোখ বড় করে বললেন, ওই দেখ। আমি বিরক্ত হলাম। ইঁদুরে জ্বালায় প্রাণ উষ্ঠাগত হবে আর কি। তো ইঁদুর কেন? পরম শত্রু কেবল আমারই। আমি কাপড়টা সরাতে অমনি মা চেঁচিয়ে উঠলেন, আহা, ধরিস নে, ওটা ধরিস নে, খেয়ে ফেলবে না তো। আহা, বাহাদুরি দেখানো চাই না। মা, তুমি যা ভীত। ইঁদুরটা অনবরত পালাবার চেষ্টা করছিল। বললাম, আচ্ছা মা, বাবাকে একটা কল আনতে বলতে পারো না? কোনো দিন দেখবে আমাদের পর্যন্ত কাটতে শুরু করে দিয়েছে। আহা আহা, মেরে কি হবে? অবোধ প্রাণী, কথা বলতে পারে না তো, আর কল আনতে পয়সাই বা পাবেন কোথায়? মার গলার স্বর এমনি অকাতর থাকে এবং অত্যন্ত সংক্ষেপে শেষ হয়ে যায়। শেষ হওয়ার পর আর 1 মিনিটও তিনি সেখানে থাকেন না। তিনি এমনই চলে গেলেন। একটা ইঁদুর মারার কল কিনতে পয়সা লাগবে, এটা আমার আগে মনে ছিল না। তাহলে আমি বলতাম না, কারণ এই ধরনের কথায় এমন একটা বিশেষ অবস্থার ছবি মনে জাগে যা কেবল একটা সীমাহীন মরুভূমির মতো। মরুভূমিতেও অনেক সময় জল মেলে, কিন্তু মরুভূমিতে জল মিলবে এমন আশাও করিনি। এই মরুভূমির ইতিহাস আমার অজানা নয়। আমার পায়ের নিচে যে বালি চাপা পড়ে রয়েছে, যে বালুকণা আশেপাশে ছড়িয়ে আছে, তার ফিসফিস করে সেই ইতিহাস বলে। আমি মন দিয়ে শুনি। জ্ঞান হওয়ার পর থেকে 18 বছর বয়স অবধি এগিয়ে আবল তাবল অনেক ভেবেছি, কিন্তু আবল তাবল ভাবনা মস্তিষ্কের হাটে কখনো বিক্রি হয় না। ঈশ্বরের প্রতি সন্দেহ এবং বিশ্বাস দুইয়েই প্রচুর ছিল। তাই ঈশ্বরকে কৃষ্ণ বলে নামকরণ করে ডেকেছি, হে কৃষ্ণ, এই পৃথিবীর সবাইকে যাতে একেবারে বড়লোক করে দিতে পারি তেমন বর আমাকে দাও। রবীন্দ্রনাথের পরশমণি কবিতা পড়ে ভেবেছি, ইস, একটা পরশমণি যদি পেতাম। সঙ্গে সঙ্গে অনেক লোককে সত্যই জিজ্ঞেস করে বসেছি, আচ্ছা, পরশমণি পাথর আজকালও লোকে পায়? কোথায় পাওয়া যায় বলবে? আমি যখন ছোট ছিলাম, আমাদের বৃহৎ পরিবারের লোকগুলি নির্মল দেহে তখনও অর্থহীনতার ছায়াটুকু পড়েনি। বুর্জুয়া রাজ্যের ভাঙনের দিন তখনও ব্যাপকভাবে শুরু হয়ে যায়নি। শুরু না হওয়ায় আমি এই মানে করেছি যে তখনও অনেক জনকের প্রসারিত মনের আকাশে তার ছেলের ভবিষ্যৎ স্মরণ করে গভীর সন্দেহের উদ্রেক হয়নি। আমাকে আশ্রয় করে কম আশা জন্মে নিয়েছিল, অথচ সেসব আশার শাখা প্রশাখা এখন কোথায়? আমি বলতে দ্বিধা করব না, সেসব শাখা প্রশাখা তো ছড়াইনি, বরং মাটির গর্ভে স্থান নিয়েছে। একটা সুবিধা হয়েছে এই যে পারিবারিক স্বেচ্ছাচারিতার অক্টোপাস থেকে রেহাই পাওয়া গেছে। আমি একটু নিরিবিলি থাকতে পেরেছি, কিন্তু নিরিবিলি থাকতে চাইলে কি আর থাকা যায়? ইঁদুররা আমায় পাগল করে তুলবে না? আমি রোজ দেখতে পাই একটা কেরোসিন কাঠের বাক্স বা ভাঙা টিনের ভিতর ঢুকে ওরা অনবরত টুংটাং শব্দ করতে থাকে। ক্ষীণ হলেও অবিরত এমন আওয়াজ করতে থাকে যে অনতিকাল পরে সেটা একটা বৃষ্টির সঙ্গীতের আকার ধারণ করে
এবং সঙ্গে সঙ্গে শুধু আমার কেন অনেকেই বিষম বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। একটা কুকুর ছিল, কোকিয়ে কোকিয়ে আস্তে আস্তে কাঁদতে থাকে। তখন সেটা কেউ সহ্য করতে পারে, আমি অন্তত করিনি। অমন হয় যখন একটা বিশ্রীর শব্দ ধীরে ধীরে একটা বিশ্রীর সঙ্গীতের আকার ধারণ করে, তখন সেটা সহ্য হয়ে যায় না। ইঁদুরগুলি কার্যকলাপ আমার কাছে সেরকম একটা বিরক্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছিল। আর একদিন মা চিৎকার করে ডেকে উঠলেন, শুকো শুকো। বলেছি তো, প্রথম ডাকে উত্তর দেওয়ার মতো কঠিন তৎপরতা আমার নেই। মা আবার আর্তস্বরে ডাকলো, শুকো। আর তৃতীয় ডাকের অপেক্ষা না করে নিজেকে মার কাছে যথারীতি স্থাপন করে তার অঙ্গুলি নির্দেশে যা দেখলাম, তাতে যদিও চিন্তিত হবার কারণ থাকে, তবু চিন্তিত হলাম না। দেখলাম আমাদের কচিতানা দুধের ভাঁড়টি একপাশে হা করে আমার দিকে চেয়ে আছে, আর তারই পাশ দিয়ে একটি সাদা পথ তৈরি করে এক প্রকাণ্ড ইঁদুর দ্রুত চলে গেল। এখানে একটা কথা বলে রাখি, কোনো বিশেষ খবর শুনে কোনো উত্তেজনা ভাবান্তর প্রকাশ করা আমার স্বভাবে নেই, বারবার প্রমাণিত হয়ে গেছে। কাজেই এখানে অন্যতা হবে না একথা বলা বাহুল্য। দেখতে পেলাম আমার মার পাতলা কোমল মুখখানি কেমন এক গভীর শোকে পার হয়ে গেছে। চোখ দুটি গরুর চোখের মতো করুণ, আর যেন পদ্মপত্রের কয়েক ফোঁটা জল টপ টপ করছে, এখনই কেঁদে ফেলবেন। দুধ যদি বিশেষ একটা খাদ্য হয়ে থাকে এবং তা যদি নিজেদের আর্থিক কারণে কখনো দুর্লভ হয়ে দাঁড়ায় এবং সেটা যদি অকস্মাৎ কোনো কারণে পাকস্থলীতে প্রেরণ করার অযোগ্য হয়, তবে অকস্মাৎ কেঁদে ফেলা খুব আশ্চর্যের ব্যাপার নয়। মা অমনি কেঁদে ফেললেন, আর আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। এমন একটা অবস্থায় চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া আমার কোনো উপায় নেই। যার ছেলে মানুষের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না আর বিনিয়ে বিনিয়ে কথা আমার চোখের দৃষ্টিপথকে অনেক দূর পর্যন্ত প্রসারিত করে দিল, আরও গভীর করে দিল, আরও গভীর করে তুলল। আমি দেখতে পেলাম আকাশে মধ্যাহ্নের সূর্য প্রচুর অগ্নিবর্ষণ করছে, নিচে পৃথিবীর ধূলিকণা আরও বেশি অগ্নিবর্ষী। আমার হৃদয়ের ক্ষত পুড়ে পুড়ে খাক খাক হয়ে গেল। একটি নীল উপত্যকা দেখা যায় না, দূরে জলের চিহ্ন মাত্র নেই, মরীচিকাও দিয়েছে ফাঁকি। ভাবলাম স্বামী বিবেকানন্দের অমূল্য গ্রন্থরাজি কোথায় পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণের উপদেশাবলী অমূল্য, সমগ্র মানব সমাজের কল্যাণব্রতী ওর শ্রী অরবিন্দ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মহাপুরুষ। তখনও ভাবতাম না দ্বিতীয় সাম্রাজ্যবাদী যুদ্ধ কখন শুরু হবে। ভাবলাম স্বামী বিবেকানন্দের অমূল্য গ্রন্থরাজি কোথায় পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণের উপদেশাবলী অমূল্য, সমগ্র মানব সমাজের কল্যাণব্রতী শ্রী অরবিন্দ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মহাপুরুষ। তখন ভাবতাম না দ্বিতীয় সাম্রাজ্যবাদী যুদ্ধ কখন শুরু হবে। আমার মুখভঙ্গি চিন্তাকুল হয়ে এলো। হাঁটু দুটি পেটের কাছে এনে কুকুরের মতো শুয়ে আমি ভাবতে লাগলাম। ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে নিয়েছি ভালো করে ভাববার জন্যে। ভাবতে লাগলাম এমন কোনো উপায় নেই যাতে এই বিকৃতি থেকে মুক্তি পাওয়া যায়। সন্ধ্যার পর বাবা এলেন। খবরটা শুনে এমন ভাব দেখালেন না যাতে মনে হয় তিনি হতভম্ব হয়ে গেছেন অথবা
কিছুমাত্র দুঃখিত হয়েছেন, বরং তাড়াতাড়ি বলতে আরম্ভ করলেন, যদিও তাড়াতাড়ি কথাটা বলাটা তার অভ্যাস নয়। বেশ হয়েছে, ভালো হয়েছে। আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম এমন একটা কিছু হবে। আরে মানুষের জান নিয়ে টানাটানি দুধ খেয়ে আর কি হবে বলো। দেখতে পেলাম বাবার মুখটি যদিও শুকনো, তবু প্রচুর ঘামে তৈলাক্ত দেখাচ্ছে। গায়ের ভারী জামাটিও ঘামে ভিজে ভেতরে ভিতরে গন্ধ ছড়িয়ে দিয়েছে। এমন একটা বিপর্যয়ের পরেও তার এই অবিকৃত ভাব দেখে আমি আশ্বস্ত হলাম, এই ভেবে যে ক্ষতি যা হয়েছে তার আলোচনায় এমন একটা অবস্থা যার কোনো পরিবর্তন নেই, বরং একটা মস্ত গোলযোগের সূত্রপাত হবে। তা থেকে রেহাই পাওয়া গেল খুব শিগগির, আর আমার মানসিক অবনতি ঘটবে না। কিন্তু বাবা কিছুক্ষণ পরেই সুর বদলালেন। তোমরা পেলে কি? কেবল ফুর্তি আর ফুর্তি। দয়া করে আমার দিকে একটু চাও। আমার শরীরটা কি পাথর দিয়ে তৈরি করেছি? আমি কি মানুষ নই? আমি এত খেটে মরি, আর তোমরা ওদিকে ফুর্তিতে মেতে আছো। সংসারের দিকে একবার চোখ খুলে চাও, নইলে টিকে থাকাই দায় হবে। আমার কাছে বাবার এই ধরনের কথাগুলো মারাত্মক মনে হয়। তার এই ধরনের কথার পেছনে অনেক রাগ ও অসহিষ্ণুতা সঞ্চিত হয়ে আছে বলে আমি মনে করি। সময়ের পদক্ষেপের সঙ্গে স্বরের উত্তাপও বাড়তে লাগলো। আমি শঙ্কিত হয়ে উঠলাম। তার কয়েক মিনিটের মধ্যেই একটা কঠিন উত্তপ্ত আবহাওয়ার যে অদ্ভুত নগ্নতা প্রকাশ পাবে, তাতে আমার লজ্জা আর পরিসীমা থাকবে না। এমন অবস্থার সঙ্গে আমার একাধিকবার পরিচয় হলেও আমার গায়ের চামড়া তাতে পুরো হয়ে যায়নি, বরং আশঙ্কার কারণ আরও যথেষ্ট পরিমাণে বেড়েছে। যে পৃথিবীর সঙ্গে আমার পরিচয়, তার ব্যর্থতার মাঝখানে এই নগ্নতার দৃশ্য আরও একটি বেদনার কারণ ছাড়া আর কিছুই নয়। বাবা বললেন, তর্ক করো না বলছি, এখান থেকে আমার সম্মুখ থেকে যাও, দূর হয়ে যাও বলছি। মা বললেন, অত বাড়াবাড়ি ভালো নয়। চেঁচামেচি করে পৃথিবী সুস্থ লোককে নিজের গুণপনার কথা জানানো হচ্ছে, খুব সুখ্যাতি হবে। শুনতে পেলাম এরপরে বাবার গলার স্বর রাত্রির নিস্তব্ধতা ভেঙে বোমার মতো ফেটে পড়ল। তুমি যাবে? এখান থেকে যাবে কিনা বলো? গেলি তুই আমার চোখের সামনে থেকে? শয়তান মাগি। বাবা বিড় করে আরও কত কি বললেন। আমি কানে আঙ্গুল দিলাম। বালিশের মধ্যে মুখ গুজে পড়ে রইলাম। একটি অসার মৃতদেহ হয়ে আমার চোখ দুটি ফেটে জল বেরোলো বিপর্যয়ের পথে। বর্ধিত হলেও আমার মনের শিশুটি আজন্ম যে শিক্ষা গ্রহণ করে এসেছে, তাতে এমন কোনো কথা লেখা ছিল না। মনে হলো যেন আজ এই প্রথম বিপর্যয়ের মুহূর্তগুলি চরম প্রহরী সেজে আমার দোরগোড়ায় করা নাড়ছে। আগে এমন দেখিনি বা শুনিনি, তবু আমার মনের এই অনুভূতির শিক্ষা কোত্থেকে এলো? বলতে পারি আমার এই শিক্ষা অতি চুপি চুপি জন্ম লাভ করেছে। মাটির পৃথিবী থেকে সে এমনভাবে শ্বাস ও রস গ্রহণ করেছে যাতে টুর শব্দ হয়নি। ফুলের শোভার যেন নিঃশব্দে পাখা ছড়িয়ে থাকে, তেমনি ওর চোখের পাখা দুটিও নিঃশব্দে এই অদ্ভুত খেলার আয়োজন করতে ছাড়েনি। আরও বলতে পারি আমার মনের শিশুর বাঁচবার বা বড় হবার ইতিহাস যদি জানতে হয়, তবে ফুলের তুলনা করা চলে। কিন্তু সেই শিক্ষা আজ কাজ দিল কই, বরং আরও কর্মহীনতার নামান্তর হলো। আমার কাঁচা শরীরের হাত দুটি কেটে ভাসিয়ে দিল জলে। দুই চোখে বাষ্পকুল করে কিছুক্ষণের জন্য বন্ধ করে দিল। আমি কি করব? আমার কিছু করবার আছে কি? শয়তান মাগি, বেরিয়ে যা। আবার ভেসে এলো অদ্ভুত কথাগুলি। এসব কথা শুনতে চাই না, তবু শুনতে হয়।
বাতাসের সঙ্গে খাতির করে ভেসে আসবে, জোর করে কানের ভিতর ঢুকবে, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার মনের মাটিতে সজোরে লাথি মারবে। যা বলছি, গোলমাল আরও খানিকটা বেড়ে গেল। কিছু পরে মা বাষ্পচ্ছন্ন স্বরে ডাকলেন, শুকু শুকু। ঠিক তখনই উত্তর দিতে লজ্জা হলো, ভয় করল। তবু আসতে বললাম, বলো। মা বললেন, দরজা খোল। বয়ে বয়ে দরজা খুলে দিলাম। ভয় হলো এই ভেবে যে এবার অনেক বিচারের সম্মুখীন হতে হবে। যা শুনতেও ভয় পায়, ঠিক তারই সামনে এক বিচারপতি হয়ে সমস্ত উত্তেজনাকে সন্নি বিসর্জন দিয়ে রায় দিতে হবে। কিন্তু যা ভেবেছিলাম তার হলো না। মা ঘরের ভিতর ঢুকে ঠান্ডা মেঝের উপর আঁচল কানা পেতে শুয়ে পড়লেন। পাতলা পরিচ্ছন্ন শরীরখানি বেঁকে একখানা কাস্তের আকার ধারণ করল। কেমন অসহায় দেখালো ওকে। ছোটবেলায় যাকে পৃথিবীর মতো বিশাল ভেবেছি, তাকে এমনভাবে দেখে এখন কত ক্ষীণজীবী ও অসহায় মনে হচ্ছে। যাকে বৃহত্তম ভেবেছি, সে এখন কত ক্ষুদ্র। সে এখনও শৈশব অতিক্রম করতে পারেনি বলে মনে হচ্ছে, আর আমি কত বৃহৎ। রক্তের চঞ্চলতায়, মাংসপেশির দৃঢ়তায়, বিশ্বস্ত পদক্ষেপ কত উজ্জ্বল ও মহৎ। ওই হরিণের মতো ভীরু ছোট দেহের রক্ত পান করে একদিন জীবন গ্রহণ করলেও আজ আমি কত শক্তিমান। আর কেউ জানে? আমাকে কেউ জানে? এমন হতে পারত আজ লন্ডনের কোনো ইতিহাস বিখ্যাত ইউনিভার্সিটির করিডোরের বুকে 20 বছরের যুবক সুকুমার গভীর চিন্তায় পাচারি করছে, অথবা খেলার মাঠে প্রচুর নাম করে সকল সহপাঠিনীর দৃষ্টি আকর্ষণ করছে, অথবা 30 বছরের নীল নয়না কোনো খাঁটি ইংরেজ মহিলার ধীর গভীর পদক্ষেপে ভীরুর মতো অনুসরণ করে একদিন তার দেহের ছায়ায় বসে প্রেম জাঞ্চা করছে। এমন তো হতে পারত। তার সোনালি চুল, দীর্ঘ বক্কাবৃত চকুদেহের সৌরভ। আহা, কে সেই ইংরেজ মহিলা? সে এখন কই? আর সেই স্বর্ণাভ রাজকুমার সুকুমারের মা ওই ঠান্ডা মেঝের উপর কাপড় বিছিয়ে শুয়ে। এখান থেকে কত ছোট আর কত অসহায় মনে হয়। এক অর্থহীন গর্বে বুকটা প্রশস্ততর করে আমি একবার মার দিকে তাকালাম। ডাকলাম, মা, ও মা। কোনো উত্তর নেই। গভীর নিস্তব্ধতা ভঙ্গ করে কোনো মগ্ন নারীকণ্ঠ আমার কানের দরজায় এসে আঘাত করল না। ঘুমিয়ে পড়িনি তো। পরদিন আবহাওয়ার গভীরতায় কিছুমাত্র দূর হলো না। মার এমন অস্বাভাবিক নীরবতা দেখে আমার ছোট ভাই বোনেরা প্রচুর আশকারা পেয়ে গেছে দেখতে পাচ্ছি। তারা নগ্ন গাত্র হয়ে যথেচ্ছ বিচরণ করতে লাগলো। স্কুলহীন ছোট বোনটি তার নিত্যকার অভ্যাস মতো প্রেম কুসুমাস্তীর্ণ এক প্রকাণ্ড উপন্যাস নিয়ে বসেছে। অন্যদিকে চাইবারও সময় নেই। সেদিন অনেক রাতে সারা বাড়ি গভীর ধোঁয়ায় ভেসে গেল। সকলের নাক মুখ দিয়ে জল বেরোতে লাগলো। দম বন্ধ হয়ে গেল। ছোট ভাই বোনদের খালি মাটিতে পড়তে ঘুমোতে দেখে রান্নাঘরে গিয়ে জিজ্ঞেস করলাম, এখনো রান্না হয়নি মা? চোখের জলে ভিজে উনুনের ভিতর প্রাণপণে ফু দিতে দিতে মা বললেন, না, এখন চড়াচ্ছি। এত দেরি হলো কেন? মা চুপ করে রইলেন। বুঝতে পারলাম সেই পুরনো কাসন্দি। বুঝতে পারলাম এ জিনিস সহজে এড়াতে চাইলেও সহজে এড়াবার নয়। ঘুরে ফিরে চোখের সামনে এসে দাঁড়ায়। পাশ কাটাতে চাইলে হাত চেপে ধরে, কোনো রকমে এড়িয়ে গেলেও হাত তুলে ডাকতে থাকে। এই ডাকাডাকির ইতিহাসকে যদি আগুয়া লিপিবদ্ধ করি, তবে সারা জীবন লিখেও শেষ করতে পারবো না। তাতে কতগুলি একই রকমের চিত্র
গলাগলি করে পাশাপাশি এসে দাঁড়াবে, আর শৌখিন পাঠকের বিরক্তি ভাজন হবে। আমি তো জানি পাঠক শ্রেণীকে, তার মনোরঞ্জন করতে হলে কান্নাকাটি ন্যাকামি চলবে না, কিংবা কিছু লিখলেও টাকার হিসাবটাকে সযত্নে এড়িয়ে দিতে হবে বা হাসি মুখে বরণ করতে হবে। যেমন আমার বাবা অনেক সময় করেন, প্রচুর অভাবের চিত্রকেও এক দার্শনিক ব্যাখ্যা দিয়ে পরম আনন্দে ঘাড় বেঁকিয়ে হাসতে থাকেন। কিংবা যেমন আমাদের পাড়ার প্রকাণ্ড গোফলা রক্ষিত মশায় করেন, গড়ে ওতে শুকনো স্ত্রী আর এক পাল ছেলে মেয়েদের অভুক্ত রেখেও পথে ঘাটে রাজা উজির মেরে আসেন। বাহ! যেমন আমাদের প্রেস কর্মচারী মদন শূন্যতার দিকটাকে উপবাসের তিথি বলে গণ্য করে, কখনো পদ্মাসন করে বসে নির্মিলিত চোখে দুটি শক্ত দীর্ঘ বাহু দিয়ে বুক চাপড়াতে চাপড়াতে ঈশ্বরকে সশরীরে ডেকে আনে। এমন নয়, এছাড়া উপায় কি? স্বর্গের পথ রুদ্ধ হলে মধ্যপথে এসে দাঁড়ায়। জীবন আমাদের কুক্ষিগত করলেও জীবনকে প্রচুর অবহেলা করি, প্রকৃতির করাঘাতে ডাক্তারের বদনাম পাই, অথবা উদ্যবাহু সন্ন্যাসী হয়ে ঈশ্বরের আরাধন করি। এসব দেখে আমি একদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে দুঃখের সমুদ্রে যদি কেউ গলা পর্যন্ত ডুবে থাকে, তবে তাই এই মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্তের নাম করতে গিয়ে যাদের জিহ্বায় জল আসে, সেদিন আমি তাদেরই একজন হয়েছিলাম। বন্ধুকে একে দুয়াটে রহস্যময় ভাষায় চিঠি লিখলাম। এরা কে জানে? এরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বটে, কিন্তু না খেয়ে মরে। যে ফুল অনাদরে শুকিয়ে ঝরে পড়ে মাটিতে, এরা তাই। এরা তৈরি করছে বাগান, অথচ ফুলের শোভা দেখেনি, পেটের ভিতরে উচ্চ বিচ্ছে প্রচুর, কিন্তু ভিক্ষা পাত্র নয়। পরিহাস, পরিহাস। ঐতিহাসিক ব্যাখ্যার অজ্ঞতায় নিজের মনে যে কল্পনায় সৌধ গড়ে তুললাম, তাদের নিজের মনে মনে প্রচুর পরিতৃপ্ত হলাম। যে উপবাসকৃষ বিধবারা তাদের সক্ষম মেয়েদের দৈহিক প্রতিষ্ঠায় সংসার যাত্রার পথ বেয়ে বেয়ে কোনো রকমে কালাতিপাত করছেন, তাদের জন্য করোনা যেমন হলো, মনে মনে পুজো করতে লাগলাম আরও বেশি। কিন্তু সেসব কণিকের ব্যাপার শরতের মেঘের মতো যেমনই এসেছিল তেমনি মিশে গেল। মগজের মধ্যে জায়গা যদিও একটু পেয়েছিল, বেশি দিন থাকবার ঠাঁই পেল না। আজ ভাবছি আমাকে মুক্তি দিয়ে গেছে, নইলে এক অসম্পূর্ণ সংকীর্ণ পৃথিবীর সঙ্গে পরিচয় হয়ে থাকত। সে ভাবনা নিয়ে মনে মনে পরিতৃপ্ত থাকতাম বটে, কিন্তু গতির বিরুদ্ধে চলতাম, এক ভীষণ প্রতিক্রিয়ার বিশ্বে জর্জরিত হতাম। এমন দিনে এক অলস মধ্যাহ্নের সঙ্গে আমি সাংঘাতিক প্রেমে পড়েছিলাম। সেই দুপুরটিকে যা ভালো লেগেছিল, কেবল মুখে বললে তা যথেষ্ট বলা হবে না। সেদিন যতটুকু আকাশকে দেখতে পেলাম, তার নীলকে এত গভীর মনে হলো যে চোখের উপরে কে যেন কিছু শীতল জলের প্রলেপ দিয়ে দিল। ভাবনার রাজ্যে পায়চারি করে আমি আমার মীমাংসার সীমান্তে এসে পৌঁছলাম সেই মধ্যাহ্নে। সেখানে রাখলাম দৃঢ় প্রত্যয়। আকাশের নীলিমায় দুই চোখকে সিক্ত করে আমি দেখতে পেলাম চৌড়া রাস্তার পাশে সারি সারি প্রকাণ্ড দালান, তার প্রতিকক্ষে সুস্থ সবল মানুষের পদক্ষেপ, সিঁড়িতে নানা রকম জুতোর আওয়াজ, মেয়ে পুরুষের মিলিত চিৎকার ধ্বনি। পৃথিবীর পথে পথে বলিষ্ঠ দুয়ারের হানাদে বলিষ্ঠ মানুষ প্রসব করে। আমি দেখতে পেলাম ইলেকট্রিক আর টেলিগ্রাফ তারের অরণ্য। ট্রাক্টর চলেছে মাঠের পর মাঠ পার হয়ে, অবাধ্য জমিকে ভেঙে চুরে দলে মুচড়ে সোনার ফসল আনন্দের গান গায়, আর যন্ত্রের ঘর্ষণে ও মানুষের হর্ষধ্বনিতে এক অপূর্ব সঙ্গীতের সৃষ্ট হল। একদা যে বাতাস মাটির মানুষের প্রতি উপহাস করে বিলুপ্ত অট্ট হাসি হেসেছে, সেই বাতাসের হাত আজ করতালি দেয় গাছের পাতায় পাতায়।
কেউ শুনতে পায়? যারা শোনে তাদের নমস্কার। তাই অলস মধ্যাহ্নকে মধুরতা মনে হলো। দেখলাম এক নগ্ন দেহ বালক রাস্তার মাঝখানে বসে একটা ইটের টুকরো নিয়ে গভীর মনোযোগে হাঁক কষছে। কোন বাড়ি থেকে পচা মাছের রান্নার গন্ধ বেরিয়েছে বেশ। সঙ্গীত পিপাসুর বেসুরো গলায় গান শোনা যাচ্ছে হারমোনিয়ামের সহযোগে। এই অসময়ে রৌদ্র প্রচণ্ড হলেও হাওয়া মিশে প্রচুর। ও বাড়ির এক বন্ধু রাস্তার কোলে এইমাত্র স্নান করে নিজ বুকের তীক্ষ্ণতাকে প্রদর্শনের প্রচুর অবকাশ দিয়ে সংকুচিত দেহে বাড়ির ভিতরে ঢুকল। দুটি মজুর কোনো রকমে খাওয়া দাওয়া সেরে কয়লা মলিন বেশে আবার দৌড় দিচ্ছে। এ দৃশ্য বড় মধুর লেগেছে অবশ্যই। কোনো বুর্জুয়া চিত্রকল্পের চিরন্তনী চিত্র বলে নয়। এ চিত্র যেমন আরাম দেয় তেমনি পীড়াও দেয়। আমার ভালো লেগেছে এই স্মরণীয় দিনটিতে এক বৈজ্ঞানিক বুদ্ধির রাজত্বে খানিকটা পায়চারি করতে পেরেছি বলে। চমৎকার, চমৎকার, চমৎকার। অনেক রাত্রে ইঁদুরের উৎপাত আবার শুরু হলো। ওরা টিন আর কাঠের বাক্সে দাপাদাপি শুরু করে দিল। বীর দর্পে চোখের সামনে দিয়ে ঘরের মেঝে অতিক্রম করে দারুণ উপহাস করতে লাগলো। রান্না শেষ করে এসে মা সকলকে ডাকাডাকি শুরু করে দিলেন। ওরে মন্টু, ওরে ছবি, ওরে নারো, উঠ বাবা উঠ। মন্টু উঠে প্রাণপণে চিৎকার আরম্ভ করে দিল। ছবি যদিও এতক্ষণ তার উপন্যাসের উপর হয়ে পড়েছিল, এখন বইটই ফেলে চোখ বুজে শুয়ে পড়ল। ওরে ছবি, খেতে আয়, খাবি আয়। বারবার ডাকেও ছবি টু শব্দটি করে না। মা ভগ্ন কণ্ঠে বললেন, আমার কি দোষ? আমার উপর রাগ করিস কেন? গরিব হয়ে জন্মলে। মার চোখ ছলছল করে উঠল, গলা কপে গেল। আমি রাগ করে বললাম, আহা, ও না খেলে না খাবে, তুমি ওদের দাও না। মধ্যরাত্রির ইতিহাস আরো বিস্ময়কর। এক অনুচ্ছ কণ্ঠের শব্দে হঠাৎ জেগে উঠলাম। শুনতে পেলাম বাবা অতি নিম্ন সুরে ডাকছেন, কনক, ও কনক, ঘুমোচ্ছ? বাবা মাকে ডাকছেন নাম ধরে। ভারী চমৎকার মনে হলো। মনে মনে বাবাকে আমার বয়স ফিরিয়ে দিলাম আর আমার অতি ভালোবাসা কামনা করতে লাগলাম তার কাছ থেকে। যুবক সুকুমার একদিন তার বউকে এমনি করে নাম ধরে ডাকবে, চিৎকার করে ডেকে প্রত্যেকটি ঘর এমনি সঙ্গীতে প্রতিধ্বনিত করে তুলবে, কনক, ও কনক। প্রৌঢ়া কনকলতা অনেকক্ষণ পর্যন্ত কোনো উত্তর দিলেন না, খকিয়ে উঠলেন। কোনবার আহ করলেন। আমি এদিকে রুদ্ধ নিঃশ্বাসে নিম্নগামী হলাম। বালিশের ভিতরে মুখ গুজে হারিয়ে যাওয়ার কামনা করতে লাগলাম। লজ্জায় আরক্ত হয়ে উঠলাম। শরীর দিয়ে ঘামের বন্যা ছুটল। ওদিকে মধ্যরাত্রির চাঁদ উঠেছে আকাশে। পৃথিবীর গায়ে কে এমন সাদা মসলিনের চাদর বিছিয়ে দিয়েছে, এনেছে সঙ্গে জলের স্রোতের মতন বাতাস। আমার ঘরের সামনে ভিখিরি কুকুরদের সাময়িক নিদ্রাময়তায় এক শীতল নিস্তব্ধতা বিরাজ করছে, কিন্তু মাঝে মাঝে ও বাড়ির ছাদে নিদ্রাহীন বানরদের অস্পষ্ট গঙ্গানি শোনা যায়। মধ্যরাতের প্রহরী আমায় ঘুম পাড়িয়ে দেবে কখন? অবশেষে প্রৌঢ়া কনকলতার নীরবতা ভাঙল। তিনি আবার আপন মহিমায় উজ্জ্বল হয়ে উঠলেন। অল্প একটু ঘুমটা টেনে কাপড়ের প্রচুর দৈর্ঘ্যে নিয়ে নিজেকে ভালোভাবে আচ্ছাদিত করলেন। তারপর এক অশিক্ষিতা নববধূর মতো ধীর পদক্ষেপে অগ্রসর হতে লাগলেন। অঙ্গভঙ্গির সঞ্চালনে যে সঙ্গীতের সৃষ্টি হয়, সেই সঙ্গীতের আয়নায় আমার কাছে সমস্ত স্পষ্ট হয়ে উঠল। আমি লক্ষ্য করলাম দুই জোড়া পায়ের ভীরু অথচ স্পষ্ট আওয়াজ
আস্তে আস্তে বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে। অনেক রাত্রে বাবা আবার গুনগুন স্বরে গান গাইতে লাগলেন। চমৎকার মিষ্টি গলা বেহালার মতো শোনা যাচ্ছে। সেই গানের খেলায় আনুল কণাগুলো আরও সাদা হয়ে গেছে। মনে হয় এক বিশাল অট্টলিকার সর্পিল সিঁড়ি বেয়ে বেয়ে সেই গানের রেখা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। শেষ রাত্রির বাতাস অপূর্ব স্নেহে মন্তর হয়ে এসেছে। একটা কাক রোজকার মতো ডেকে উঠছে। বাবাকে গান গাইতে আরও শুনেছি বটে, কিন্তু আজকের মতো এমন মধুর ও গভীর আর কখনো শুনিনি। আর তার মৃদু গানে আজ রাত্রির পৃথিবী যেন আমার কাছে নত হয়ে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন আবার প্রাণকোলা হাসিতে ঘুম থেকে হঠাৎ জেগে উঠলাম। হাসির ঐশ্বর্যে বাড়ির ইটগুলো কাঁপছে। বাবা বললেন, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই উঠুন, আর কত ঘুমাবেন? সকালে না উঠলে বড়লোক হওয়া যায় কি? উঠুন। আমি অনেক কষ্টে চোখ মেলে চেয়ে দেখলাম কখন ভোর হয়ে গেছে। বাবার স্নেহময় কথায় আমি কখনো হাসিনি, কেমন বাধে। যথেষ্ট বয়স কি না, 20 বছর তো পেরিয়ে চললাম। মশারি দড়ি খুলতে খুলতে বাবা বললেন, পৃথিবীতে যত গ্রেট মেন দেখতে পাচ্ছ সকলে ভোরে ওঠার অভ্যাস ছিল। আমার বাবা মানে তোমার ঠাকুরদাদাও এমন অভ্যাস ছিল। আমরা যত ভোরেই উঠি না কেন, উঠতেই শুনতে পেতাম বাইরের ঘরে তামাক খাওয়ার শব্দ হচ্ছে। অমর অধ্যবসায়ী না হলে আর একটা জীবনেও হতো জমি জমা, অত টাকা পয়সা করা যেতে পারতেন। কিন্তু সবই রেখে গেছি, আমরা কিছুই রাখতে পারলাম না। কিন্তু উঠুন পণ্ডিত মশাই, যারা ঘুম থেকে দেরি করে উঠে জীবনে তারা কখনো উন্নতি করতে পারে না। অতটা মাতাব্বরি সহ্য হয় না, জীবনে একদিন মাত্র সকালে উঠেই বাড়ির সদ্য লোককে মাথায় তুলছে। সমস্ত বাড়িটা খুশির বাজনায় মুখরিত হয়ে ওঠে। ওদিকে মন্টু সেলুনে চুল ছাড়বার জন্য পয়সা চাইতে শুরু করেছে। ঘণ্টাখানেক পরেও পয়সা না পেলে মেঝেতে আছাড় খেয়ে তার স্বরে কাঁদবে। নাক পূর্বপক্ষ বাক্য বর্ষণ করে সকালের মনোরঞ্জন করবার চেষ্টা আছে। ছবি এইমাত্র তার উপন্যাসের পৃষ্ঠার নায়িকার শয়নঘরে নায়কের অভিযান দেখে মনে মনে পুলকিত হয়ে উঠেছে। বাবা দারুণ কর্মব্যস্ত হয়ে উঠলেন, এঘর ওঘর পায়চারি করতে লাগলেন। একসময় আমার কাছে এসে বললেন, তোমরা থিওরিটা বার করেছো ভালোই, কিন্তু কার্যকরী হবে না। আজকাল ওসব ভালো মানুষই আর চলবে না। এখন কাজ হলো লাঠির, হিটলারের লাঠির, বুঝলে পণ্ডিত মশাই? আমি মনে মনে হাসলাম। বাবা যা বলেন তাই এমনভাবে বলেন যেন মনে মনে বেশ আমোদ অনুভব করা যায়। তার কি জানি কেন ধারণা হয়েছে আমরা সব ভালো মানুষের দল। নিজের খেয়ে চিন্তা করি, শুষ্ক মুখ হয়ে শীতল জল বিতরণ করতে চাই, নিজেরা স্বর্গচ্যুত অথচ পরের স্বর্গ লাভের পথ আবিষ্কারে মত্ত। আবার বলেন, তোমাদের রাশিয়া কেবল সাধুরই জন্ম দিয়েছে, অসাধু দেয়নি। কেবল মার খেয়ে মরছে। লেনিন তো মস্ত বড় সাধু ছিলেন, যেমনই তলস্তয় ছিলেন, কিন্তু ওরা লাঠির সঙ্গে পারবে কি? কখনো নয়। বলতে ইচ্ছে হয় চমৎকার। এমন স্বকীয়তা, এমন নতুনত্ব আর কোথাও চোখে পড়েছে? এমন করে আমার বাবা ছাড়া আর কেউ বলতে পারে না। এটা জোর করে বলতে পারি, তিনি একবার যা বললেন তা ভুল হলেও তা থেকে এক চুল কেউ তাকে সরাবে এমন বঙ্গ সন্তান ভূভারতে দেখিনি। এক হিটলার দম্বে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল।
কিন্তু একমাত্র আশার কথা এই যে এসব ব্যাপারে তিনি মোটেই সিরিয়াস নন। একবার যা বলেন দ্বিতীয়বার তা বলতে অনেক দেরি করেন, নইলে আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠত। পৈতৃক অধিকারে অনুপ্রাণিত হয়ে তিনি তার অপব্যবহারে করতেন সন্দেহ নেই। ওদিকে কর্মব্যস্ত মাকে দেখতে পাচ্ছি, গভীর মনোযোগে তিনি তার কাজ করে যাচ্ছেন। কোথাও এতটুকু দৃষ্টিপাত করবার সময় নেই যেন। কাঁধের উপর 2 গাছি খড়ের মতো চুল এলিয়ে পড়েছে, তার উপর দিয়ে ঘন ঘন ঘুমটা টেনে নিচ্ছেন। পরনে একখানা জীর্ণ মলিন কাপড়, ফর্সা পা দুটি জলের অত্যাচারে ক্ষতবিক্ষত বিশীর্ণ হয়ে এসেছে। পেছনে পেছনে নাড়ু ঘুরে বেড়াচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি ছেড়ে বাবা এবার ঘরোয়া বৈঠকে যোগ দিলেন। নাড়ুকে ডগে বললেন, নাড়ু বাবা, তোমার কি চাই বলো। নাড়ু তার ছোট ছোট ভাঙা দাঁতগুলি বের করে অনায়াসে বলে ফেলল, একটা মোটর বাইক। সার্জেন্টটা যেমন সুন্দর বটবট করে ঘুরে বেড়ায় না বাবা। কিন্তু মন্টুর বুদ্ধিশুদ্ধি হয়েছে। সে হঠাৎ পিছনে ফিরে মুখটা নিচের দিকে নিয়ে কামানের মতো হয়ে বলল, বাবা ওই দেখো। দেখতে পাওয়া গেল তার পেছনটা ছিঁড়ে একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে। বাবা হো করে হেসে উঠলেন, বললেন, বাহ, বেশ তো হয়েছে। মন্টু বাবার যা গরম, এবার থেকে 2টো জানালা হয়ে গেল, বেশ ভালো হতো। এবার থেকে হো হো করে বাতাস আসবে আর যাবে। চমৎকার না? মন্টু সকল ত্রুটি বিচ্ছুতি ভুলে বুদ্ধিমানের মতো হেসে উঠল। নাড়ু আর ভাঙা দাঁত বের করে আরও বেশি করে হাসতে লাগলো। বাবাও সে হাসিতে যোগ দিলেন। আমাদের সামান্য বাসা এক অসামান্য হাসিতে নেচে উঠল, গুম গুম করতে লাগলো। হাসলাম না কেবল আমি, শুধু মনে মনে উপভোগ করলাম। ভাবলাম, আনন্দের এই নির্মল মুহূর্তগুলি যদি দীর্ঘস্থায়ী হয় তবে খুশির কথা আর অন্ত থাকে না। মানুষ মানুষ হয়ে ওঠে। বাবার পরবর্তী অভিযান হলো রান্নাঘরে। একখানা সিঁড়ি পেতে দেয়ালে পিঠ টেসে বসে হাসি মুখে বাবা বললেন, আজ কি রাত বেগো। মুখ ফুরিয়ে অজস্র হাসি। মা বললেন, তুমি যা বলবে। বাবাকে একবার ছেলে মানুষিতে পেয়ে বসল। আমি যা বলবো ঠিক তো বলি? রাঁধবে মাংস, পোলাও, দই সন্দেশ, রাঁধবে চাটনি, চচ্চড়ি, রুই মাছের মুড়ো, রাঁধবে। আমি আরও বলবো যা। ও মা গো, থাক থাক, আর বলতে হবে না। মা 2 হাত তুলে মাথা নাড়তে নাড়তে লাগলেন, খিলখিল করে হেসে উঠলেন। বাবার ব্যাপার দেখে নাড়ু দৌড়ে এলো। দুজনের দিকে 2 বার চেয়ে তারপর মাকে মুচকে হাসতে দেখে বললেন, মা গো, কী হয়েছে? অমন করে হাসছো কেন? বাবাই তোমায় কাতুকুতু দিয়েছে? আরে না রে না, অত পাকামি করতে হবে না, খেলগে যা। বা হাত তুলে মা বাইরের দিকে দেখিয়ে দিলেন। একটু প্রকৃতস্থ হয়ে বাবা আবার বললেন, আচ্ছা, তোমাকে যেদিন প্রথম দেখতে গিয়েছিলাম সেদিনের কথা মনে পড়ে? একটু চিন্তা না করে মা বললেন, আমার ওসব মনে টনে নেই। আহা, বিলের ধারে মাঠে সেই যে গরু চড়াচ্ছিলে। মার চোখ বড় হয়ে গেল। ওমা, আমি কি ভদ্রলোক নই? গোজে মেয়ে লোক হয়েও মাঠে মাঠে গরু চড়াবো? গরু চড়ানোটা কি অপরাধ? দরকার হলে এখানে সেখানে একটু নেড়ে চেড়ে দিলে দোষ হয়? আসল কথা তোমার সবই মনে আছে, ইচ্ছে করি কেবল যা তা বলছো। হা গো হা, সব মনে আছে, সব মনে আছে। মৃদু হেসে বাবা বললেন, নৌকা থেকেই দেখতে পেলাম বিলের ধারে কে একটি মেয়ে দাঁড়িয়ে আছে।
অন্ধকার রাত্রে একটি মাত্র দীপশিখার মতো। নৌকা থেকে নেমেও দেখলাম সেই মেয়ে তার জায়গায় থেকে এতটুকু সরে দাঁড়াচ্ছে না, বা পাখির মতো বাড়ির দিকে উড়ে চলে যাচ্ছে না, বরং আমাদের দিকে সোজাসুজি চেয়ে আছে। অপরিচিত বলে এতটুকু লজ্জা নেই সেই। কাছে গিয়ে দেখলাম ঠিক যেন দেবী প্রতিমা, খোলা মাঠে জলের ধারে মানিয়েছে বেশ, গভীর বর্ষায়ও আরও মানাবে। তারপর এক ভাঙা চেয়ারে বসে ভাঙা পাখার বাতাস খেয়ে যাকে দেখলাম সেও সেই একই মেয়ে, কিন্তু এবার বোবা, লজ্জাবতী, লজ্জার মতো লজ্জা একেবারে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। বাবা হা করে প্রাণ খুলে হাসতে লাগলেন। কতক্ষণ পরে বললেন, তোমার কি চাই বললে না? আমার জন্য একখানা রান্নার কাপড় এনো, লাল রঙের। হ্যাঁ। তারপর কার জন্য কি এনেছিল খবর রাখিনি, কিন্তু নিজের জন্য 6 আনা দামের এক জোড়া চটি এনেছিল দেখেছি, মাত্র 6 আনা দাম। বাবা এ নিয়ে অনেক গর্ব করেছেন, কিন্তু একেবারে কাঁচা চামড়া বলে কুকুরের আশঙ্কাও করছেন। কুকুরের কথা জানি না, তবে কয়েকদিন পরেই জুতো জোড়ার এক পাটি কোথায় অদৃশ্য হয়ে গেল কেউ বলতে পারে না। আশ্চর্য। পরদিন দুপুরবেলা রেলওয়ে ইয়ার্ডের উপর দিয়ে যেতে যেতে কার ডাকে মুখ ফিরে তাকালাম, দেখি শশধর ড্রাইভার হাত তুলে আমার ডাকছে। এখানে ইউনিয়ন করতে এসে আমার একেবারে প্রথম আলাপ হয়েছিল এই শশধর ড্রাইভারের সঙ্গে। সেদিন সঙ্গে কমরেড বিশ্বনাথ ছিল। তখন গভীর রাতে শশধর বলছিল, দেখুন বিশ্ববাবু, সাহেব সেদিন আমায় ডেকেছিল। কেন? শালা বলে কি না, ড্রাইভার ইউনিয়ন ছেড়ে দাও, নইলে মুশকিল হবে। বলছি শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। মুখের উপর বলে এলাম, সাহেব আমার ইচ্ছা, আমি ইউনিয়ন করব, তুমি যা করতে পারো করো। এই বলে তখনই ঠিক এইভাবে চলে এলাম। আসবার ভঙ্গিটা দেখবার জন্য শশধর হেঁটে অনেক দূর পর্যন্ত গেল, তারপর আবার যথাস্থানে ফিরে এলো। আমার প্রথম অভিজ্ঞতায় সেদিনের দৃশ্যটি আমার চমৎকার লেগেছিল। আমার এই মধ্যাহ্নের ট্রাক্টর স্বপ্নে ভিত পাকা করতে আরম্ভ করলাম সেদিন থেকে। একদা বলাই বাহুল্য যে ইতিহাস যেমন আমাদেরকে দিক নেয়, আমিও ইতিহাসের দিক নিলাম। আমি হাত প্রসারিত করে দিলাম জনতার দিকে। তাদের উষ্ণ অভিনন্দনে আমি ধন্য হলাম। তাদেরও ধন্যবাদ যারা আমাকে আমার এই অসহায়ত্বের বন্ধন থেকে মুক্তি দিয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ। সেবাব্রত নয়, মানবতা নয়, স্বার্থপরতা, অথচ শ্রেষ্ঠ উদারতা নিয়ে এক ক্লান্তিহীন বৈজ্ঞানিক অনুশীলন। বিকেলের দিকে আমি শশধরের কাছে গেলাম। শশধর বললে, উঠুন। সে আমাকে তার ইঞ্জিনে উঠিয়ে নিল। তারপর একটা বিড়ি হাতে দিয়ে বললে, খান সুকুমার বাবু। বিকেলের দিকে একটা গাঙের দিকে দেখা করতে গেলাম। একটা মিটিং অ্যারেঞ্জ করবার কথা ছিল। ওরা আমার দিকে কেউ তাকালো, কেউ তাকালো না। ওদের ইঞ্জিনের ঝাঁ ঝাঁ শাঁ শাঁ শব্দ হচ্ছে। পয়েন্টসম্যান গানারদের চিৎকার আর হুইসেল শোনা যাচ্ছে। ইয়াসিন এতদিন পর ছুটি থেকে ফিরেছে দেখলাম। আমাকে দেখে কাজিয়া থামিয়ে বললে, ওরা কি বলছিল জানেন? হেসে বললাম, কি বলছিল? আপনি একটা ব্যারিস্টার হলেন না কেন? সকলে হো হো করে হেসে উঠল। আমিও হাসতে লাগলাম। ম্যাট সুরেন্দ্র গভীরভাবে বললে, তোমার কাছে আমাদের আর একটা নিবেদন আছে ইয়াসিন মিয়া। আমরা সবাই মিলে চাঁদা তুলে তোমায় স্কুলে পড়তে চাই। এবার হাসির পালা আরও জোরে। কাজ ফেলে সবাই বসে পড়ল। ইয়াসিন রেগে গেল, বললে, বাহ বাহ বাহ, খালি ঠাট্টা আর ঠাট্টা না? 4টে পয়সা দিয়ে খালাস না? 4টে পয়সা দিলেই বিপ্লব হবে না? বিপ্লব আকাশ থেকে পড়বে না?
একটু শান্ত হয়ে ইয়াসিন শেষে একটা গল্প বলল। গল্পটি হচ্ছে, সে বাড়ি গিয়ে তার গায়ের চাষিদের একটা বৈঠকে যোগ দিয়েছিল। সেই বৈঠকে সে লোকটা বক্তৃতা করছিল যে সে হঠাৎ তার দিকে চেয়ে বললে, ভাই ইয়াসিন, তোমাদের ওখানে ইউনিয়ন নেই? ইয়াসিন বুক টুকে বললে, আলবত আছে। এবং সঙ্গে সঙ্গে বুক পকেট থেকে একখান রসিদ বই বের করে দিল। লোকটি তখন ভয়ানক খুশি হয়ে বলছিল, তুমি যে আমাদের কমরেড ভাই ইয়াসিন, তুমি যে আমাদেরই। ইয়াসিন তখন বিচক্ষণের মতো হেসেছিল। দুনিয়ার সবাই এরকম জুট হয়ে আছে, আমরাই কেবল চুপ করে বসে থাকবো না? 4টে পয়সা দিলেই খালাস না? বলতে বলতে ইয়াসিন গর্মাক্ত মুখ আরও উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু পরক্ষণে আবার সে কাজে লেগে গেল। গভীর মনোযোগের সঙ্গে ঠকঠক শব্দ করে তার কাজ করতে লাগলো। আমি ফিরে এলাম। সাম্যবাদের গর্ব, তার ইস্পাতের মতো আশা, তার সোনার মতো ফসল বুকে করে ফিরে এলাম। এখন সন্ধ্যা হয়ে আসছে। ঝিরঝির বাতাসের সঙ্গে শেডঘর থেকে তেল আর কাঁচা কয়লার ধোঁয়ার গন্ধ আসছে ভেসে। আমি বাঁদিকে শেডঘর রেখে পথ অতিক্রম করতে লাগলাম। একটু এগিয়ে গিয়ে দেখি লাইনের উপর অনেকগুলি ইঞ্জিন দাঁড়িয়ে আছে। মনে হয় গভীর ধ্যানে বসেছে যেন। আমার কাছে ওদের মানুষের মতো প্রাণময় হলো না। এখন বিশ্রাম করতে বসেছে। ওদের গায়ের মধ্যে কত রকমের হাড়, কত কলকবজা, মাথার উপর ওই একটি মাত্র চোখ, কিন্তু কত উজ্জ্বল। মানুষ তাদের সৃষ্টিকর্তা। হাসি নেই, কান্না নেই, কেবল কর্মীর মতো রাগ। এমন বিরাট কর্মী পুরুষ আর আছে? সত্য কথা বলতে কি, এত কলকবজার মাঝে এতগুলো ইঞ্জিনের ভিতর দিয়ে পথ চলতে চলতে আমার শরীরে কেমন একটা রোমাঞ্চ হলো। আমি হতভম্ব হয়ে তাদের মাংসহীন শরীরের দিকে হা করে চেয়ে রইলাম। তারপর সন্ধ্যার অনুকূলে বাসায় ফিরলাম। কয়েকদিন পরে কোনো গভীর প্রত্যুষে একটি ইঁদুর মারা কল হাতে করে আমার বাবা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বোকার মতো হাসতে লাগলেন। দারুণ খুশিতে নাড়ু আর মন্টু 2 আঙ্গুল ধরে বানরের মতো লাফাচ্ছিল। কয়েক মিনিট পরেই আরও অনেক ছেলেপুলে এসে জুটল। একটা কুকুর দাঁড়ালো এসে পাশে। উপস্থিত ছেলেদের মধ্যে যারা সাহসী তারা কেউ লাঠি, কেউ বড় বড় ইট নিয়ে বসলো রাস্তার ধারে। ব্যাপার কিছুই নয়, কয়েকটা ইঁদুর ধরা পড়েছে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার জন্য সুস্থ কামনা ও শুভকামনা রইল। পরবর্তী গল্প অথবা সাহিত্যের অন্য বিষয় শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে, অপরন্ত শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।